সিবিআর সামষ্টিক অঙ্গীকার অনুসারে তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবে। একই সাথে আমরা মনে করি আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা, বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সংস্কার, একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক কর সহযোগিতার বৈশ্বিক কাঠামো, অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মীদেরকে নিয়ে নিউ ইয়র্কে গমন করেছেন জাতিসংঘের অধিবেশনে যুক্ত হতে। অটোমেটিক্যালি তিনি বহুল অপেক্ষিত সময় পেরিয়ে এই মুহূর্তে সরাসরি জাতিসংঘ থেকে লাইভে তিনি বাংলাদেশের আগামী নির্বাচন, ফ্যাসিবাদী শক্তির নির্মূল ও জুলাই অভ্যুত্থান সম্পর্কে বিস্তারিত জানছেন। আমরা সরাসরি যুক্ত হব ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘ থেকে লাইভে। সো ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সিবিআর সামষ্টিক অঙ্গীকার অনুসারে তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবে। একই সাথে আমরা মনে করি আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা, বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সংস্কার, একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক কর সহযোগিতার বৈশ্বিক কাঠামো, অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না। বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশ থেকে সম্পদের এই অবৈধ পাচারকারীদের কার্যকরীভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে। তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। মাননীয় সভাপতি, রাজস্ব খাতের ঐতিহাসিক সংস্কারের পাশাপাশি আমরা বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি। ব্যাংক খাতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ, নতুন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, আসন্ন ডিপোজিট প্রোটেকশন অধ্যাদেশের মাধ্যমে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনছি। পুঁজিবাজারে সংস্কার, টাস্কফোর্স ও শক্তিশালী তদন্ত ব্যবস্থার মাধ্যমে তদারকি আধুনিকীকরণ করেছি। সরকারি ক্রয় ব্যবস্থায় ডিজিটাল টেন্ডারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নতুন পাবলিক অ্যাকাউন্টস অডিট অধ্যাদেশের মাধ্যমে জবাবদিহিতা আরও জোরদার করা হয়েছে। শুধুমাত্র আর্থিক স্থিতিশীলতা অর্জনের সীমাবদ্ধ না থেকে আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলছি। বাংলাদেশ সিঙ্গল উইন্ডো এখন 19টি সংস্থাকে একীভূত করে কাস্টম প্রক্রিয়া সহজ করেছে। দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্য আদালত গঠিত হয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা ওয়ান স্টপ সার্ভিস সাবলীলভাবে প্রদানের জন্য সমন্বয় কমিটি গঠন করেছে। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে এবং ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা হয়েছে। এফডিআই, হিটম্যাপ ও জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স বিনিয়োগকারীদের কাছে উচ্চ সম্ভাবনাময় খাতগুলোর তথ্য সহজ ও স্বচ্ছভাবে তুলে ধরছে।
বাণিজ্য লজিস্টিক্সেও উন্নতি ঘটেছে। চট্টগ্রাম বন্দরে গত আগস্টে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ২৭% প্রবৃদ্ধি ঘটেছে, যা দক্ষতার উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে। এসব উদ্যোগ অর্থনৈতিক শাসন ব্যবস্থাকে যেমন সুদৃঢ় করেছে, তেমনি বিনিয়োগকারীকেও নিরাপদ করেছে। এইসব সংস্কারের ফলে বাংলাদেশ এখন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির এক পর্যায়ে প্রবেশ করেছে। এর পাশাপাশি এত স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। শুধু বাংলাদেশেই নয়, স্বাগতিক দেশগুলোতেও তাদের বিশাল অবদান রয়েছে। তারা সেখানে বহুল চাহিদা সম্পন্ন সেবা প্রদান করছেন। এটি তাই আমাদের জন্য যেমন তেমনি স্বাগতিক দেশগুলোর জন্য সমানভাবে লাভজনক। উভয় দেশের জন্যই তা উপকারী। এই প্রসঙ্গে আমি জানাতে চাই, আমরা শ্রম অধিকার সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই স্বাধীন শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে একটি কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ শ্রম আইন সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে ট্রেড ইউনিয়ন প্রক্রিয়া সহজ করা, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি ও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা সম্প্রসারণের পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হচ্ছে। ট্রেড ইউনিয়নের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় আমাদের অঙ্গীকারের নিদর্শন স্বরূপ সম্প্রতি আমরা ইসলামী সহযোগিতা সংস্থার লেবার সেন্টারের সংবিধানটি স্বাক্ষর করেছি। এই কারণেই আমরা নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে সমর্থন করি এবং যেসব দেশে প্রবাসী শ্রমিকরা যান সেসব দেশে তাদের জন্য সহমর্মিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। উন্নত বিশ্ব যেখানে বয়স্ক জনসংখ্যার চাপে ভুগছে, সেখানে বাংলাদেশ অতি সৌভাগ্যবান। আমাদের 60%রও বেশি মানুষের বয়স 35 বছরের নিচে। তাই অভিবাসন প্রক্রিয়াকে সহজ করলে তা উভয় পক্ষের জন্য উপকারী হবে। তরুণ জনসংখ্যার এই সুবিধাকে কাজে লাগিয়ে আমরা উন্নত বিশ্বের শ্রম সমস্যার সমাধান ও প্রয়োজন মেটাতে সক্ষম হব। মাননীয় সভাপতি, বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সমাজ পরিবর্তনের চালিকা শক্তি। আমরা তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছি। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযুক্ত শক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের লক্ষ্য হল প্রত্যেক তরুণকে শুধুমাত্র চাকরি প্রার্থীর পরিবর্তে আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। এই উদ্দেশ্যে আমরা জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে মাঠ পর্যায়ে তরুণদের সঙ্গে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের যুক্ত করার একটা স্থায়ী মাধ্যম চালু করেছি। ইতিমধ্যেই এই বিষয়ে সারা দেশে একাধিক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। আজকের তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন, অফলাইন ফোরাম, জরিপ এবং প্রচারণার মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায়। তারা নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সক্ষমতা উন্নয়নের জন্য আরও বেশি সুযোগ চায়। তারা চায় এই প্রক্রিয়ায় জবাবদিহিতা অন্তর্ভুক্ত থাকুক, নিয়মিত অগ্রগতি প্রতিবেদন এবং অব্যাহত সংলাপের প্রতিশ্রুতি থাকুক। সর্বোপরি প্রক্রিয়াটি হোক অন্তর্ভুক্তিমূলক, যাতে নারী, সংখ্যালঘু সম্প্রদায়, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠী সকলের অংশগ্রহণ ও নেতৃত্বের সমান সুযোগ থাকে। তরুণদের নিয়ে পরিকল্পনার ক্ষেত্রে এই বছরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই বছর আমরা বিশ্ব যুব পরিকল্পনায় 30তম বার্ষিকী পালন করছি। শুধু বর্তমান প্রজন্মের তরুণদের চ্যালেঞ্জ নয়, এই বছর তাই ভবিষ্যতেও তারা যে সংকট ও সমস্যার মুখোমুখি হবে তা অনুধাবন করে তার সম্ভাব্য সমাধান খুঁজে বের করারও সুযোগ এনে দিয়েছে। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে উন্নয়নশীল বিশ্বের তরুণদের জন্য আরও গভীর এক ডিজিটাল বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আজ আমাদের একটি বড় উদ্বেগ। কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাষাভিত্তিক বৃহৎ মডেল কিংবা আধুনিক যোগাযোগ ব্যবস্থা
এইসব প্রযুক্তি যেন তাই পক্ষপাতদুষ্ট না হয় এবং এর সুফল যেন ন্যায্যভাবে সবার কাছে পৌঁছায়, তা আজ আমাদের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না। ডক্টর ইউনূসের জাতিসংঘের এই ভাষণের পরপরই নানান ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে রাজনৈতিক মহলে। আসুন কে কিভাবে নিচ্ছে এবং এর ব্যাখ্যাটা আমরা বিস্তারিত জানবো রিপোর্টে। আসসালামু আলাইকুম লিডস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন সবাই। বাংলাদেশের রাজনীতির নতুন মোড়। প্রথমে বলি যে ব্রেকিং নিউজ দিয়েই শুরু করি। সেটা হলো যে আওয়ামী লীগের রাজনীতির এই সন্ত্রাসী রাজনীতি নিয়ে আমরা নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কাছে অলরেডি পিটিশন দায়ের করা হয়েছে। এটা গুড নিউজ, আমি আপনাদেরকে জানিয়ে রাখি। আওয়ামী লীগের এই ভয়াবহ আপনার থ্রেটেনিং এবং সন্ত্রাসী রাজনীতি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার প্রক্রিয়ার অংশ হিসাবে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কাছে পিটিশন দায়ের করা হয়েছে। এই পিটিশনের সম্পূর্ণ কার্যক্রম আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আমরা আমেরিকান নাগরিক হিসাবে এই দেশে আমাদের নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ, আমাদের পরিবারের মানুষের নিরাপত্তা দরকার। আমরা বাংলাদেশের এই সন্ত্রাস নির্ভর রাজনীতি প্র্যাকটিস যুক্তরাষ্ট্রে আমরা চাচ্ছি না। এটা আমরা প্রথম এই বিষয়টাকে আমরা কর্তৃপক্ষের আপনার নজরে এনেছি। খুবই দুঃখজনক ঘটনা, তারা রাজনৈতিক প্র্যাকটিস, প্রথম কথা হলো যুক্তরাষ্ট্রের আইনে এই রাজনীতি প্র্যাকটিস করা যায় না, কিন্তু কেউ এটাকে কখনো গুরুত্ব দেননি। আপনি ফরেন এজেন্ট হিসাবে রেজিস্টার না করলে ইউ ক্যান নট প্র্যাকটিস ফরেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস। দ্যাটস আ ক্লিয়ার কাট ল। বাট আমরা বাংলাদেশের রাজনীতি এখানে আছে, আমরা এটাকে কখনো গুরুত্ব দেই নাই লেডিস এন্ড জেন্টলম্যান, কেউ কখনো গুরুত্ব দেয় নাই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, সেদিনের ঘটনার পরে আমরা এই ঘটনাটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে এনেছি এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এই মুহূর্তে অলরেডি অ্যাটর্নি জেনারেলের অফিসে এই বিষয়ে একটা পিটিশন আমরা দায়ের করেছি এবং এটার একটা আপডেট ইনশাল্লাহ আসবে। আমরা যারা নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা আছেন, এটা আমরা করব ইনশাল্লাহ, আপনাদেরকে জানিয়ে রাখি। সেকেন্ড জিনিস হলো যে আপনারা দেখেছেন শেখ হাসিনার গুন্ডাদের দৌরাত্ম্য এবং এটা তাদের পাওয়ার, এটা তাদের নিজেদেরকে ধ্বংস করার প্রক্রিয়া, যেটা শেখ হাসিনা বাংলাদেশে করেছিল তার 17 বছরে। লেডিস এন্ড জেন্টলম্যান, এগুলা তার কোনো পাওয়ার নয়। এগুলা গ্রেফতার হচ্ছেন, এদের বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে, এদের বিরুদ্ধে বিল্ডিং এ কেস এগেইনস্ট দেম টু ব্যান দেয়ার পলিটিক্যাল টেরোরিজম or in the name of political activities on the soil of the United States in supporting us. আমি কথা বললাম আপনাদেরকে, কথা শোনা যায় না যায় আপনি নাকি না বল শব্দটা আপনার আসে নাই, দেখেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। সরি, সারাদিন রাজনীতি নিয়ে থাকি তো। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। Congratulations to Bangladesh cricket team. You know what I mean, ladies and gentlemen, it's a great win, definitely. আর হাইলাইটসটা দেখবো একটু পরে বাসাতে, you know what I mean, খুব সময় বাসা ইনশাআল্লাহ। এটা I don't understand that when I go on live everyone starts calling me. This is, you know, I got এটা মানে না যে আমার ফোন একটা, আমার ফোন আসলে 3টা, কিন্তু ফোন, you know what I mean, একটা ফান্ডের কাছে দিয়ে আসছি, আইপ্যাড আছে, সবকিছু আছে, বাট এখন তো তাদের ফোন করার দরকার নাই, সবাই আমার ফোন করতেছে। বাই দ্য ওয়ে, এর মধ্যে আপনার ভাবিও আছে এটার ভিতরে, মানে উনিও এদের সাথে যোগ দিয়েছে ফোন করতে, মানে ডিস্টার্ব করার জন্য, বজ্রকণ্ঠে আওয়াজ তোলে। আচ্ছা, সবচেয়ে বড় এই মাত্র দিয়ে আসলাম তাদেরকে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো আমি বলি আপনাদেরকে, আমার কাছ থেকে নতুন কিছু, আমি একজন শ্রুতির বিপরীতে হাঁটা ফাইটার, একজন যোদ্ধা। আপনারা দেখবেন নতুন কিছু ইনশাল্লাহ আপনি আমার মাধ্যমে দেখতে পাবেন এই দেশে রাজনীতি বিষয়ে। আমি শুরু করেছি, যেখানে হাত দিয়েছি বিফল হয় নাই কখনো, ইনশাল্লাহ এটা চলছে। আমরা আমাদের কমিউনিটি কনসার্ন আমরা জানিয়ে দিয়েছি, আমরা গভর্নমেন্ট অথরিটিতে অনেক দূরে যাচ্ছে এই ঘটনাটা। সাকিব আক্তার এবং তাসনিম যারা, দে ফাইল কেস এগেইনস্ট দিস টেররিস্ট লিগস অর যুবলীগ টেররিস্ট। আমি এই টেররিস্টকে নিয়ে আমি একটু আগে লাইভ করে এসেছি আমার খুব অল্প সময়ে আমার আপনার ফেসবুক রহমান মাসুমে, আমি আপনার তার তথ্য দিয়েছি। সেটা হলো যে আমি প্রথমেই বলি, অনেকে জিজ্ঞেস করেছেন কেন আমি তার তথ্য দেই না, কেন আমি কোনো কিছু বলি না এই বিষয়গুলো নিয়ে। দেখুন, আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করা, মনে রাখবেন, এটা একটা বেয়াদবি করার চেষ্টা করেছিল সে। তারপরে বাকিটা ইতিহাস নিশ্চয়ই আপনারা দেখেছেন। আপনারা কি এটা দেখেছেন, জানেন কিনা? নিশ্চয়ই জানেন। এখানে আমি বলে রাখি, তারপরের ঘটনা শুনেন। তারপরের ঘটনা আমার কাছে
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।